উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দুদিক থেকেই আলু ক্ষেত, এর মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আমি এসেছি আসানসোল থেকে। আসানসোলে আমি ইন্টারসিটি সুপারফাস্ট ধরে বর্ধমানে এসেছি। তারপরে বর্ধমান থেকে লোকাল ধরে বইঁচি স্টেশনে নেমেছি। সেখান থেকে টোটো রিজার্ভ করে আমি যাচ্ছি। জেনারেলি 50 টাকা লাগে, কিন্তু আমার কাছে এটা একা যেহেতু 100 টাকা নিচ্ছে। আপনারা এইভাবে আসবেন, রাখাল রাজা মন্দিরে যাওয়ার জন্য এইভাবেই যেতে হবে। এদিকটা দেখুন, ধান ঝেড়ে খড় বের করে রাখা আছে। গ্রামের এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। পৌঁছে গেছি রাখাল রাজা মন্দিরে। পুজো শুরু হয়েছে, দেখার চেষ্টা করছি, দেখানোরও চেষ্টা করছি। ঠাকুরের এই রূপটা দেখুন, এখনও কিন্তু তাকে সজ্জিত করা হয়নি। বসন বা মুকুট এসব দিয়ে এখনও সজ্জিত করা হয়নি। পাশে এটা নাট মন্দির, দেখাচ্ছি ঘুরে ঘুরে। সামনেই মুখোমুখি নাট মন্দির। নাট মন্দিরের উপরের দেয়ালে চারিদিকে নানা রকম ছবি দেয়া আছে এবং নিচে তার কাহিনীও লেখা রয়েছে চারিদিকে। এবার নাট মন্দির থেকে মন্দির দর্শন। রাজা মন্দির আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা, হাওয়া দিচ্ছে, রোদ নেই আর হাওয়া দিচ্ছে। তো আজকে আর মাথা থেকে কিছু মাথা করতে পারছি না। 12টা বাজে, দেখুন সব পুজো দিচ্ছে। আমি আজকে আর কোনো পুজো দিচ্ছি না। সৌভাগ্য বলতে হবে, আমি ঠাকুরের বসন পরানো দেখছি, এরপরে মুকুট পরানো আছে। তো সেইগুলো এখন পুরোহিত মশাই করছেন, দাঁড়িয়ে এগুলো দেখতে হবে। এই জায়গা থেকে দূর থেকেই দাঁড়ানো, মন্দিরের সামনে ঠাকুরের সামনে যাওয়া যায় না। মুকুট পরানো হচ্ছে, পরানো হয়ে গেল মুকুট। এই রকম মূর্তি আপনি সারা ভারতবর্ষে কোথাও পাবেন না। রাখাল রাজার মূর্তি। এখানে কৃষ্ণের হাতে কিন্তু কোনো বাঁশি নেই। রঘুনাথ জিউ, রাখাল রাজা জিউ আর গোবর্ধন জিউ, এই তিনজন ঈশ্বরকেই, ঠাকুরকেই বেশভূষা পরানো হলো, মুকুট পরানো হলো এবং গলায় মালাও পরানো হলো ছোট করে। রঘুনাথ জিউ আর গোবর্ধন জিউ। পুজো শুরু হচ্ছে। আর বাইরেটা আমি দেখাচ্ছি, এটা ডান দিকটা আর কি। আর এই যে এখানে কিছু দোকানপাট আছে আর কি, সেগুলো হচ্ছে আপনার টেম্পোরারি দোকান। সকালে খালি বসে, তারপরে কিন্তু দুপুরের বেলা এগুলো উঠে যায়। বটগাছটা দেখুন, কি অদ্ভুত বটগাছ, বিশাল। পুরো জায়গাটা কিন্তু এই গাছের ছায়াতেই গরমকালেও আরাম দেয়। নাট মন্দিরের সামনে থেকে আমি দেখাচ্ছি, এখানে ধূপ ধরানো যায়। মন্দিরের সামনে কোনো ধূপ ধরানোর ব্যবস্থা নেই এবং বারণ করা হয়েছে। আর চারিদিকটা আমি দেখাচ্ছি, এগুলো দেখুন, ভীষণই ভালো লাগবে আপনার এই পরিবেশটা। যখনই আসবেন তখনই পরিবেশটা বেশ ভালোই লাগবে। আর এরকমভাবে কৃষ্ণের নানা রকম লীলা বিভিন্ন রকম মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। এটা তার মধ্যে একটা। এছাড়াও আরও অনেক রয়েছে, সেগুলো আমি একে একে আপনাদের সামনে তুলে ধরছি। দুটো গাছ চৌকো করে এখানে বাঁধানো। এখানে পুরো জায়গাটাই কিন্তু গাছের ছায়ায় ঢাকা। আর টেম্পোরারি কিছু দোকান আছে, সেখানে কিছু পুজোর ডালিও পাওয়া যায়, কিন্তু পুষ্পাঞ্জলির কোনো নিয়ম এখানে নেই। গাছের ডাল কত নিচে নেমে এসছে দেখুন, বট গাছ। আর এখানে ভজন চলছে, কিন্তু কপিরাইটের জন্য আমি সেটা মিউট করে দিলাম। গাছে হাত দিয়ে যাচ্ছে, দেখুন কত নিচে ডাল। আচ্ছা, এটাকে গুপ্ত বৃন্দাবন বলে। গুপ্ত বৃন্দাবনে বলা হয় যে সন্ধ্যের পর থেকে কৃষ্ণ সেখানে ঘুরে বেড়ান, সেই জন্য সন্ধ্যের পরে ওখানে কেউ যায় না। তেমনি এখানেও সন্ধ্যের পরে কৃষ্ণ রাখাল বেশে গরু চড়ান বলে বিশ্বাস করা হয়। গিরি গোবর্ধন মন্দির এটা। দেয়াল চিত্র দেখুন, শাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে কৃষ্ণের রাখাল রাজা বেশ, গরুর সাথে রয়েছে কৃষ্ণ। এখানে কৃষ্ণ কড়ি আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন, সেই দৃশ্যটা তৈরি করা হয়েছে। এটাও একটা কৃষ্ণ লীলারই অঙ্গ। কৃষ্ণের এই লীলাও এখানে তুলে ধরা হয়েছে। এখানে কৃষ্ণের জন্ম তুলে ধরা হয়েছে। স্বচ্ছ জলের এই পুকুরটিকে বলা হয় যমুনা। কেন যমুনা বলা হয় সেটা পরে পুরোহিতের সাক্ষাৎকারেই আপনারা জানতে পারবেন। বৃন্দাবনের যমুনার সাথে এটা তুলনীয়। সূর্যকে একটু দেখা গেছে, যদিও এখন 12টা বেজে গেছে। আমি ভোগ প্রসাদের জন্য 60 টাকা দিয়ে কুপন কেটে নিয়েছি। ভোগ প্রসাদ গ্রহণের নিয়মাবলী এখানে তুলে ধরলাম।
তো ডান দিকে এটা ভোগ রান্নার জায়গা। যখন বড় উৎসব হয় তখন এই বড় দুটো উনুন ব্যবহার করা হয়। আজকে কিন্তু কম লোকজন আসবে, তাই ভেতরে আরেক জায়গায় ভোগের ব্যবস্থা আছে, সেখানে রান্না হচ্ছে। আচ্ছা বন্ধুগণ, আমি একটা কথা বলি। আমি এই যে রাখাল রাজা মন্দিরে এসেছি, আর এটা হঠাৎ করেই আমার আসা, এসে আমার ভীষণই ভালো লাগছে। তো এখানে যারা সেবায়িত বা যারা মানে যাদের মন্দির, এটা আপনাদেরই মন্দির তো, তো সেই সূর্যশেখর গোস্বামী বাবুর সাথে আমি কথা বলছি। তো উনি এই মন্দির বিষয়ে কিছু বলবেন এবং ওনাকে আমি কিছুটা কিছু ব্যাপারে মন্দিরে আমি যা দেখলাম আর কি ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই ব্যাপারে আমি কিছুটা সাজেশন ওনাকে দিয়েছি, আর উনি কিছু বলবেন সেটা শুনুন ওনার মুখ থেকে। নমস্কার, আমি সূর্যশেখর গোস্বামী। আমি আমার গ্রামের নাম গোপাল দাসপুর। রাখাল রাজার আমি সেবায়িত। আমার পূর্বপুরুষ সূত্রে পাওয়া এই অধিকার, আমি এটা নিয়ে গর্বিত। আমার এখানে যে সমস্ত গ্রামে, আমার গ্রামের নাম গোপাল দাসপুর, এই গ্রামে যত মানুষ আছে সবাই ব্রাহ্মণ। অব্রাহ্মণের সংখ্যা এখানে খুব কম বর্তমানে রয়েছে এবং 99% ব্রাহ্মণের এখানে বাস। আচ্ছা, এর মধ্যে কিছু মানুষ আছেন যারা মুখার্জি ব্যানার্জি টাইটেল আর কি, অবশ্যই ব্রাহ্মণ, কিন্তু বেশিরভাগটাই টোটালটাই গোস্বামী। কারণ আছে একটা, আমাদের এই গ্রামটা যিনি পূর্বপুরুষ রামকানুদেব গোস্বামী, যিনি আমাদের পূর্বপুরুষ, তিনি ছিলেন সাধক ব্যক্তি, কিন্তু সংসারী ছিলেন। তার 3টে সন্তান ছিল। সেই সন্তানদের মধ্যে আমরা তারই বিভিন্ন প্রতিষ্ঠান সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এবং তারই আমরা বংশধর। আচ্ছা, আগামী দিনে আমাদের সেই গ্রামে যত মানুষ বংশ পরম্পরায় থেকে যাব, আমাদের উত্তর পুরুষ যারা থাকবে তারা কিন্তু এই বংশেরই এই সেবা করার অধিকার। তাছাড়া কোনো মানুষের তেমন সেবা করার অধিকার নেই। তবে বর্তমানে যে সমস্ত মানুষ, ধরুন আমার একটাই সন্তান, কন্যা সন্তান, সে বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে যাবে, অবশ্যই ব্রাহ্মণ ঘরেই তার বিয়ে হতে হবে, নাহলে এই বংশের রাখাল রাজের সেবা করতে পারবে না। এইভাবেই এই রাখাল রাজের সেবা চলে আসছে। আর রাখাল রাজা হলেন বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবনের রাখাল বেশে তিনি এখানে অধিষ্ঠিত এবং এখানে আসারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে রামকানুদেব গোস্বামী, যিনি ছিলেন আমাদের পূর্বপুরুষ, তিনি এই গ্রামে গোপীনাথ ঠাকুরের যে একটা ছোট্ট ঠাকুর রয়েছে পাশে, গোপীনাথ ঠাকুর, ওই গোপীনাথ ঠাকুরকে নিয়ে গ্রামের মধ্যে একটা জায়গায় উনি আশ্রম করেছিলেন। অনেক আগেকার কথা বলছি। সেই গোপীনাথ ঠাকুরকেই যেখানে ছিলেন ওখানটার এখন জায়গাটার গোপীনাথের কোঠা বলা হয়, যেখান দিয়ে আমরা জুতো করে এখনো কেউ যেতে পারি না, ওই জায়গাটা রয়েছে। আচ্ছা, ওই গোপীনাথ ঠাকুরকে নিয়ে থাকতে থাকতেই তিনি স্বপ্নাদেশে তার অভিশাপে তার একটা সন্তান মারা যায় গাছের ফুল চুরি হওয়াকে কেন্দ্র করে। এবং তারপর সেই সন্তানের মৃত্যুর জন্য, তিনি তো সাধক মানুষ ছিলেন এবং তাদের যে কথাগুলো মুখ থেকে বেরোয় সেগুলো কিন্তু অভিশাপ লেগে যায়, এরকমই তাদের পাওয়ার ছিল। যাই হোক, এখনকার ব্রাহ্মণদের বা এখনকার সাধক সেরকমভাবে সেই লেভেলের তো কোনো হয় না, আর তাছাড়া ওই রকম ঘটনা এখন আর তেমনভাবে শোনা যায় না। তিনি অভিশাপে, তারই অভিশাপে তার সন্তান যখন মারা যায়, তখন খুব মনের দুঃখে তিনি গোপীনাথকে নিয়ে তার সস্ত্রীক এবং আরও দুখানা যে সন্তান ছিল তাদেরকে নিয়ে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাচ্ছিল। তখনকার দিনে হাঁটাহাঁটি যে যাওয়ার ব্যবস্থা ছিল, কোনো গাড়ি টাড়ি কিছু ছিল না, তাই হেঁটে হেঁটে যাওয়ার পথে তিনি ক্লান্ত হয়ে শুয়ে যখন রাত্রি যাপন করছেন, তখন রাত্রে স্বপ্নাদেশ পান যে তুই কোথায় যাচ্ছিস, আমি কিন্তু ওখানেই যাচ্ছি, তুই চলে যা ওখানে, ওখানে দেখবি একটা পুকুর আছে, সেই পুকুরে আমি, এই পাশে আমাদের পুকুর আছে, পুকুরটা নিম যমুনা, এইখানে নিম কাঠে রাখাল রাজা ভেসে উঠেছিলেন। এবং তারই নির্দেশে, ওই রাখাল রাজারই নির্দেশে স্বপ্নাদেশের মধ্যে যে ওই বাগনাপাড়া বলে আমাদের কালনার কাছে একটা জায়গা আছে, সেই বাগনাপাড়ার একজন ভাস্কর, যার বয়স 5 বছর, সেই 5 বছরের একটা ছোট্ট ছেলে রাখাল রাজের রূপদান করেছিল। এবং সেই এখনো পর্যন্ত আমাদের অঙ্গরাগ হয়, অভিষেকে অঙ্গরাগের মধ্যে দিয়ে রাখাল রাজের পুনঃপ্রতিষ্ঠা হয় সিংহাসনে। সেই সিংহাসনের প্রতিষ্ঠার আগে 1 মাস প্রায় আগে সেই বংশ থেকেই একজন উত্তরপুরুষ আসেন। তাদের বংশ ছাড়া কেউ রাখাল রাজের গায়ে রং দেবার অধিকার নেই, আমাদেরও নেই। তা তিনি ওই তার বংশের উত্তরপুরুষরা এসে রাখাল রাজের এখন রং করেন এবং আমাদের সেই মাঘী পূর্ণিমা, যেটা ফাল্গুন মাসে হয়, মাঘী পূর্ণিমা নাম হলেও ফাল্গুন মাসের পূর্ণিমাটা আর কি মাঘী পূর্ণিমা বলা হয়, সেই মাঘী পূর্ণিমাতেই আমাদের রাখাল রাজার অভিষেক হয়, অঙ্গরাগ হয়। এটা একটা বড় উৎসব করে হয়। এখানে অনেকগুলো উৎসব হয়, তার মধ্যে জন্মাষ্টমী হয়। জন্মাষ্টমী অল ইন্ডিয়া বেসিসে যে জন্মাষ্টমী আমরা সেটা পালন করি না, আমাদের গোস্বামী মতে একটা আলাদা জন্মাষ্টমীর দিন আছে। এবং আমাদের এখানে রামনবমী তিথিতে রামনবমীর দোল হয়
রাখাল রাজার দোল। আচ্ছা। অল ইন্ডিয়া বেসিসে দোল হয়, সেই দোলে আমাদের তেমন কিছু এখানে হয় না। আচ্ছা। কিন্তু রামনবমীতে এখানে একদিনে, আগেকার ছিল একদিনের মেলা, এখন আবার মেলাটা থেকে যায়, বিভিন্ন সুবিধা হয়েছে। আগে একদম থাকতো না, এখানে রাত্রি যাপন করে না কেউ। এখানে রাত্রি যাপন করলে আমাদের দেখুন বিশ্বাসই সব কিছু। আমরা যদি ভাবি ঈশ্বর আমাদেরকে এখানে রাত্রি থাকতে বারণ করেছেন, সেই জায়গা থেকে নিশ্চয়ই তিনি রাত্রি এখানে কাউকে থাকতে দেবেন না। আমাদের সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা, আমাদের পূর্বপুরুষরা তো কখনোই আমাদের অ্যালাউ করতেন না যেখানে রাত্রির বেলায় আসা। আমরা ছোটবেলায় আসতাম না, কিন্তু বর্তমানে বিভিন্ন সুবিধা অসুবিধা, মাঠে চাষের প্রয়োজনে এখন অনেককেই আসতে হয়, মেলাও এসে একদিন দুদিন থেকে যায়। কিন্তু রাখাল রাজা আর তেমনভাবে ডিস্টার্ব হয়তো ফিল করেন না। আমাদের বিশ্বাস তিনি হয়তো আমাদেরকে অ্যালাউ করে দিয়েছেন, আমরা রাত্রি এখানে দোলের সময় একদিন মেলা থেকে যায়। আচ্ছা। সকলকেই তো কর্ম করে খেতে হবে, তারই সব সন্তান। যাই হোক, তা এখানে একটা কথিত আছে যে রাত্রি যাপন করা যায় না, এখনো পর্যন্ত সেই বিশ্বাসেই আমরা গোপালদাসপুরবাসীরা সেই বিশ্বাসেই আমরা চলি। আচ্ছা আচ্ছা। তা রাখাল রাজার সেই উৎসব, মূল উৎসব হলো রামনবমীতে দোল। জন্মাষ্টমী অল ইন্ডিয়া বেসিসে যেটা হয় সেটা হয় গোস্বামী মতের জন্মাষ্টমী, তার পরের দিন। আচ্ছা, জন্মাষ্টমীর পরের দিন আবার নন্দ উৎসব হয়। আচ্ছা। নন্দ উৎসবে বৃন্দাবনে যে নন্দ রাজা নন্দের ঘরে যে কৃষ্ণ পালিত হয়েছিল, সেই দিনকে থেকে যে উৎসব, নন্দের ঘরে যখন কৃষ্ণ গেল যে উৎসব, সেই উৎসবকে মাথায় রেখে আমাদের এখানে নন্দ উৎসব হয়। বাচ্চাদের মধ্যে নারকেল কাড়াকাড়ি হয়, সেটা একটা বড় দেখার মতো জিনিস। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর একটা ব্যাপার বললেন। অনেক অনেক কিছু আমাদের এখানে কাহিনী। আমি চেষ্টা করব নন্দ উৎসবে যদি কখনো আসা যায়। এখানে একটা সিস্টেমে চলি আমরা, প্রতিদিন এখানে ভোগ দিতেই হবে রাখাল রাজাকে, বিভিন্ন রকমের পদ দিয়ে। তাদের মধ্যে আতপ চালের ভোগ রাখাল রাজা খান, গোপীনাথ খান, আর সিদ্ধ চালের ভোগ খান রঘুনাথ। আমাদের এখানে মন্দিরে 3টে বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে, রাখাল রাজা, গোপীনাথ, রঘুনাথ। এই গোপীনাথ ঠাকুর এবং রাখাল রাজ ঠাকুর আতপ চালের ভোগ খান, রঘুনাথ ঠাকুর আতপ চালের ভোগ খান না। এমনকি রাখাল রাজার এবং গোপীনাথের যে আতপ চালের ভোগটা হয়, সেখানে সিদ্ধ চালের হাত দিয়ে, মানে আমরা সকলেই আমরা রাখাল রাজা যে ভোগটা দেওয়া হয় সেটা বেশিরভাগই রাইসের মধ্যে দিয়ে চলে গেছে। সেটা দেরাদুন রাইসে অবশ্যই পড়া উচিত নয়, দেরাদুন রাইস সিদ্ধ চালের মধ্যে পড়ে, আতপ চাল তেমনভাবে বলা হয় না। যাই হোক, অনেকে এটা ভুল করে ফেলে, করে এটা অ্যালাউ নয়, গোবিন্দভোগ চালে করা উচিত। তা ওটা একটা মেনু, রাইস হবে বা আতপ চালের ভাত হলো, তারপর বিভিন্ন রকম ভাজা হবে, তারপর স্যুপ তো হবেই, চচ্চড়ি হবেই, 2 রকম ডাল হবে, মুগ ডাল, কলাইয়ের ডাল যেটা সেটা হবেই। আচ্ছা, তারপরে বিভিন্ন রকম তরকারি 2-4 রকমের হবে, যেমন পনির হবে, এঁচড় হবে। এগুলো কিন্তু তার যাদের পালা চলছে তাদের সাধ্য মতো তাদের এগুলো চেষ্টা করে ঠাকুরকে দেবার। আমাদের যেমন বছরে মোট 7 দিন পালা আমার বাবার, 7 দিন পালা। মানে আমার 2 ভাই, আমার দাদা বড় যেহেতু তার প্রথম দিকটা হয়, আমি শেষ দিকটা করি। আমাদের এখন সেই শেষ দিক পর্যায়ে চলছে, আমি ছোট। তা এই 7 দিনের মধ্যে আমরা চেষ্টা করি যা যেমন নতুন নতুন যা কিছু আমরা ঠাকুরকে খাইয়ে দেবো এই সাধ্য মতো, এবং বছরে 7 দিনই আমার সুযোগ ঠাকুরকে সেবা করা। এই যে একটা মানসিকতা, এর থেকে কী হয় আরও তৃপ্তি পাই আমরা, যে আমরা ঠাকুরকে যারা সবাই আসবে তাদেরকে। তবে হ্যাঁ, একটা নিয়ম আছে এখানে, এই ভোগ খাওয়ার নিয়ম হলো, আমাদের এখানে যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে 60 টাকা করে আমাদের এখানে এখন ভোগ খাওয়ার জন্য নেওয়া হয়। একটা সময় লোক তেমন হতো না, বিনা পয়সায় মানুষকে খাওয়ানো হতো বাবাদের সময়, কিন্তু এখন বর্তমান যুগে প্রচুর লোক হয়, সেই পরিমাণ লোককে আমরা যদি আমরা খাবো ভাবি বিনা পয়সায়, সেটা সম্ভব নয়। তাই 60 টাকা করে নেওয়া হয়, এবং 60 টাকা নিয়ে আমরা যে পরিমাণে ঠাকুরদের ভোগ দিয়ে সকলকে প্রসাদ দেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু যথেষ্ট দামি চেষ্টা করি। এত রকম আইটেম, অনেক রকম পায়েস, চাটনি, সব কিছু দেওয়া হয়। কিন্তু বর্তমান যুগে এত মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। আমি ইউটিউবে আপনি আছেন বলে আমি সবাইকে প্রচারের জন্য এটা মূলত বলছি। গতকাল ছিল আমার ফার্স্ট পালা, সেখানে 250-300 লোক হয়েছে। আমরা দিক করলাম যে শীতকাল, 250-300 যখন লোক, আমি নিশ্চয়ই আমার সকলকে টার্গেট হলো সকলকে প্রসাদ দেওয়া, এবং সকলে যাতে প্রসাদ পেয়ে আনন্দে খুশিতে চলে যায় প্রসাদ খেয়ে, এবং তারা 60 টাকা করে বিনিময়ে প্রসাদ পেতে আসছে, যেন কোনো অসন্তুষ্ট না হন, আমরা সেদিকে লক্ষ্য রাখি, এবং অবশ্যই আনন্দের সঙ্গে তারা খেয়ে যায়। কিন্তু অন্যগর থেকে একটা বিশাল টিম এসেছিল, 24 জনের টিম। আমাদের এখানে নিয়ম হলো, যখন আমরা কোনো অতিরিক্ত লোক হয়ে যাই, ভিতরে যে জায়গাটা আছে সেটা খুব শর্ট, সেখানে ম্যাক্সিমাম 100 জনকে একবারই খাওয়ানো যায়। তা যখন অতগুলো লোক হয়ে গেছে, 250-300 লোক, আমরা শীতকালের বেলা দেরি হয়ে যাচ্ছে, 50 বার ওখানে কুচু কুচু করে বসানোর থেকে একবারে বাইরে বসিয়ে দিলাম, সকলে ভালো করে পেয়ে গেল। কিন্তু তাদের মনে হলো যে না, আমরা এইভাবে নিচে বসবো না, এখানে নিচে আমরা বসে খেতে পারবো। তাই জন্য তারা ভীষণভাবে হুজ্জুতি করলো, আমরা কেন এখানে বসবো। দেখুন, আমাদের এখানে নিয়ম, বেশি লোক হয়ে গেলে আমরা এইভাবে দিয়ে সুবিধা হবে, তাতে আপনারা সুষ্ঠুভাবে খেতে পারবেন, আমাদের দেওয়াটাও সুষ্ঠু থাকবে। জায়গাটা ভিতরে শর্ট, একবারে অতজনকে বসাতে পারবো না। কিন্তু ওনারা কোন্নগরবাসী যথেষ্ট কালচারাল ফ্যামিলি দেখে মনে হলো, গ্রাম্যতা তাদের মধ্যে এতটাই প্রকট যে তারা বললেন
আমরা এত জায়গায় ঘুরেছি, কোনো জায়গায় এত এরকম নেই, এরকমভাবে করে না। আপনারা কেন এইভাবে বলছেন এভাবে পারবো না, এবং তাদের মধ্যে রূঢ় ব্যবহার আমাদের খুব কষ্ট দিয়েছে। আমি এখানে করে এগুলো কিন্তু প্রত্যেকে চায়, কিন্তু হ্যাঁ। তারা কেউ প্রত্যেকে সুষ্ঠুভাবে করতে পারে না। তার একটাই কারণ, দর্শক যারা আসে, মানে যারা প্রসাদ গ্রহণ করতে আসে, হ্যাঁ। তারা এক মেন্টালিটি নিয়ে আসে। যখন দেখছে যে না, এটা আমরা ঠিকমতো তাদের চাহিদা মতো মিটছে না, দেখুন যখন 250-300 লোক হয়ে যায়, আমরা নিচে এখানে বসিয়ে খাওয়াতে বাধ্য হয়ে যায়। ভিতরে 100 জন করে 50 বার বসালাম থেকে একবারে দিয়ে দিলাম। হ্যাঁ। ম্যাক্সিমাম মানুষজন আনন্দ করে খায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তাদের মানসিকতা এত প্রকট বদমাইশি করে, চিন্তা করা যায় না। তখন আমরা ভীষণভাবে খারাপ লাগে। ঠাকুরের সেবা করতে এসে বছরে 7 দিন, সেটা আমরা এক্সপেক্ট করি না সাধারণ মানুষের কাছে। এই মন্দিরটায় এটা দেখুন পুরো ফাঁকা, এখানে কোনো বিগ্রহ নেই, কিন্তু রামনবমীর দিন যখন দোল হয় তখন রাখাল রাজাকে এখানে আনা হয়, যাতে সকলে প্রণাম করতে পারে, স্পর্শ করতে পারে। এই মূল মন্দিরের রাখাল রাজাকে প্রথমে সামনে আনা হয়, মন্দিরের সামনে বারান্দায়, তারপরে ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়। সাড়ে 12টার পর ভোগ আরতি শুরু হলো। দেখুন 2 রকমের ভাত রয়েছে, অন্ন আর কি, একটা আতপ চালের, একটা সিদ্ধ চালের, এইভাবে তরকারি সমস্ত কিছুই দেয়া রয়েছে। প্রথমে দেয়া হলো গোবিন্দভোগ চালের ভোগ, এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা থেকেই বোঝা যাচ্ছে। এবার দেয়া হলো মুগ ডাল, এবার দেয়া হলো সিদ্ধ চালের ভাত, এবার দেয়া হলো শুক্তো, এবার দেয়া হলো কলাই ডাল, এটা পালং শাকের চচ্চড়ি, আলু কুমড়োর তরকারি এটা, আর এটা আলু মটরের তরকারি, এটা চাটনি, এটা পায়েস। সবার শেষে দেয়া হলো পায়েস চাটনি। 60 টাকার ভোগে অনেক কিছু খাবার দিয়েছে, আর রান্না কিন্তু ভীষণই ভালো। রোজ একই রান্না থাকে না, অন্যদিন হয়তো পনিরও হবে। তো যাই হোক, এবার আমার ফেরার পালা। এখানে টেম্পোরারি দোকানগুলোতে কিন্তু চপ, মুড়ি, বেগুনি, এই সমস্ত তেলে ভাজা, চা, বিস্কুট, পুজোর ডালি সবই পাবেন। একটা কথা বলছি, এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে, ফেরার টোটো কিন্তু স্টেশনে যাবার টোটো এখান থেকে পেয়ে যাবেন। আমি এনাদের সাক্ষাৎকার নেওয়ার আগে 2টো বিষয়ে সাজেশান দিয়েছি। এক হচ্ছে মন্দিরের ভেতরে যথেষ্ট আলোর ব্যবস্থা করা, আর বাইরে যে লীলার ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে, সেগুলোর নিচে একটু লিখে দেয়া ঘটনাটা কী। এই 2টো বিষয়ে আমি সাজেশান তাদের দিয়েছি, তারা গ্রহণ করেছেন। এখানে আসবেন কি করে সেটা বলছি। সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা খুব সুন্দর। হাওড়া বর্ধমান বা হাওড়া মেমারি লোকালে বইচি স্টেশনে নামবেন। সেই স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসার জন্য টোটো পাওয়া যায়, সেখানে টোটোতে করে 10 টাকা ভাড়া নেবে বাস স্ট্যান্ডে থেকে বদ্দিপুর বাস স্ট্যান্ডে নামবেন, সেখান থেকে আবার টোটো করতে পারেন। এইভাবে ব্রেক জার্নিও করতে পারেন, বা স্টেশন থেকে ডাইরেক্ট একটা টোটো বা অটো একদম রিজার্ভে ভাড়া নিয়ে 50 টাকা পার হেড এইভাবে নিয়েও চলে আসতে পারেন। তো আমি আজকে সেইভাবেই এলাম, সেটাই সুবিধা। আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, তাহলে উৎসাহিত হই। পরে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।